শ্রাবণ রনির সাথে কথা বলার সময় রুমে কাব্য আসে। শ্রাবণ এই মুহূর্তে কারো সামনে এ বিষয়টা নিয়ে কথা বলতে চায় না, তাই রনিকে বলল, পরে ফোন করছি। ওকে স্যার। শ্রাবণ ফোন রেখে দিয়ে কাব্যকে বলল, এখানে বস। কাব্য ভয়ে ভয়ে বসলো। শ্রাবণের মুখের কোণে হাসি ফুটিয়ে উঠল, কি যেন বলেছিলি? কই কিছুই তো বলেনি। আর আসলে তোমাকে তো মেসেজ দিয়েছিলাম, কিন্তু তুমি তো সেদিকে কোনো খেয়ালই করো নাই। বললে যে সবার সামনেই বলতে, তাই বলে দিলাম। শ্রাবণ হেয়ালি ভাব নিয়ে বলল, এগুলো রাখ। আর নেহাকে কি বলেছিলি রে? কোন নেহা? হিয়ার বান্ধবী নেহা। ও ও ওকে কি বলবো? ওর সাথে কি আমার দেখা হয়েছে নাকি? আমরা যেই দিন হিয়াদের বাড়িতে গেলাম, তখন নাকি ও আমাদের সাথে পরিচিত হতে এসেছিল। তখন তুই ওর সাথে বাজে বিহেভ করেছিলি। কাব্যর মস্তিষ্ক তখনকার কথা মনে পড়ল। সেই দিন তো ও ইচ্ছে করেই বাজে বিহেভ করতে চায়নি। এর কারণও ছিল। এর থেকেও বড় বিষয়, এই কথা আবার তার বড় ভাইয়ের কানে চলে এসেছে। এত ভাবি বাদ দিয়ে কাব্য বলল, ভাইয়া, ওর সাথে বাজে বিহেভের কারণও করার কারণও ছিল। কি কারণ শুনি? আমরা মাত্রই ওইখানে গিয়ে উঠেছিলাম। ভাবি চলে যাওয়ার পরে ওই মেয়েটা এসে বলল যে আমাদের সাথে পরিচিত হবে। তুমি ভেবে দেখো, তখন আমরা ফ্ল্যাটে ছিলাম দুইজন ছেলে। সেখানে কি করে একটা মেয়েকে অ্যালাউ করতাম? কিছু না হোক, তবুও আমার বিবেকে বাঁধলো। শ্রাবণ কাব্যর কাঁধে হাত রেখে বলল, বুদ্ধি আছে তোর। তাহলে খাবার টেবিলে ওই কথা বললি কোন দুঃখে? তুই তো আমার পায়ের পশর সরেও যেতে পারতি। কাব্য হাসার চেষ্টা করেও বলে উঠল, আসলে কেমন যেন লাগছিল, তাই বলে দিয়েছি। শ্রাবণ বাঁকা হেসে বলে উঠল, আমি আবার এর শোধ এমন করে নেব না। তোর বউ আসুক, তখন দেখিস। কাব্য মাথা নাড়িয়ে বলল, না ভাইয়া, এমন শোধ নিয়ে আমাকে সবার সামনে বেজ্জতি করার কথা ভেবো না প্লিজ। দেখা যাক কি হয়। আচ্ছা ভাইয়া, নেহার কথাটা কে বললো তোমাকে? কেন এমনি বলো না। নেহার সাথে দেখা হয়েছিল, তখন বলল। ও, তাহলে এখন যাই। যা। কাব্য চলে গেল। নিজের রুমে এসে বিড়বিড় করে বলল, এই মেয়ে আবার এই কথা বলতে হবে? ওর মাথায় কি বুদ্ধি নেই কোনো? কেন ওকে যেতে বলেছিলাম? শুধু একবার দেখা হোক, আচ্ছা করে বকে দেব। শয়তান মেয়ে একটা। কাব্য চলে যেতে শ্রাবণ ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে গেল। রনির সাথে কথা বলে রুমে চলে এসে বিছানায় বসলো। কে বা কারা মিলে এসব করেছে, সব বুঝতে পারছে। তবে এই সময় শ্রাবণে কোনো প্রতিক্রিয়া না দেখানোই ভালো। ও দেখতে চায় এই পানি কত দূর গড়ায়। হিয়া রুমে আসছে না এখনো? আল্লাহ জানে এই বান্দার আবার কোথায় গিয়েছে। শ্রাবণ বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে গেল। আজ যদিও কোনো রুমে গিয়ে ঘুমায়, তাহলে ওকে আজকে সত্যি সত্যি আছাড় মারবে। শ্রাবণ ড্রয়িং রুমে এসে দেখলো হিয়া টিভি দেখছে। মনে মনে বলল, আজকে বেঁচে গেল। যদি দেখতাম অন্য রুমে গিয়ে শুয়ে পড়েছিল, তখন একদম খবর করে ফেলতাম। শ্রাবণ হিয়ার পাশে এসে বসলো। হিয়া শ্রাবণের হাত ধরে শ্রাবণ কাঁধে মাথা রাখলো। শ্রাবণ জড়ানো গলায় বলল, বউজান, এই তোমার আক্কেল? ঘরে জামাই রেখে নিজে একা একা টিভি দেখছো? তখন তো খুব করে বললে যে আপনাকে ছাড়া থাকতে পারছি না, আপনাকে দেখতে ইচ্ছে করছে। আর এখন দেখা দিচ্ছ না কেন? হিয়া শ্রাবণের গলায় ঝাপটে ধরে বলল, আপনি তো এলেন, তাহলে আমার যাওয়ার কি দরকার? ছাড়ো। কেউ দেখে ফেললে আবারও তখনকার মতো লজ্জায় পড়ে যাব। এখন কেউ দেখবে না, সবাই ঘুমাতে চলে গিয়েছে। তাহলে তুমিও চলো। চলুন। হিয়া উঠে দাঁড়ালো, কিন্তু শ্রাবণ উঠল না। শ্রাবণ হিয়ার হাত ধরে পাশে বসিয়ে বলল, আচ্ছা হিয়া, এখন বলো, কেন ফোনটা ভেঙেছিলে? কি নিয়ে এমন রাগ হলো? হিয়ার মুখে হাসি রেখে বলল, আর বলবেন না তো। কে যেন কল দিয়ে বলল সে আপনাকে ভালোবাসে। আপনিও নাকি তাকে ভালোবাসেন, তাই রাগে ফোনটা ভেঙে ফেলেছি। যে বলেছিল কথাগুলো, তার বিশ্বাস হয়নি তোমার? না। কেন? কেন বিশ্বাস হবে বলুন? আপনি আমায় বাসেন সেটা কেউ না জানলেও তো আমি জানি। সে শুরু থেকেই আপনাকে দেখছি। আমার এক মুহূর্তের জন্যও মনে হয়নি যে আপনি আমাকে ভালোবাসেন না। তাহলে
কোনো অন্য কথা বিশ্বাস করব। শ্রাবণ হাসলো। যাক, তার বউজান যে তার ভালোবাসা বুঝতে পেরেছে, এই অনেক। হিয়া টিভি অফ করে শ্রাবণের সাথে উপরে চলে এলো। শ্রাবণ দরজা লাগিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল, আর হিয়া দরজা লাগিয়ে এসে শুয়ে পড়ল। মিনিট পাঁচেক পরে শ্রাবণও এসে শুয়ে পড়ল। মিনিট পাঁচেক পরে শ্রাবণও এসে শুয়ে পড়ল। হিয়া শ্রাবণকে জড়িয়ে ধরলো। শ্রাবণ প্রথমে কিছু বলল না। হিয়া যখন শ্রাবণের উপর উঠে নিজের শরীরের সমস্ত ভার ছেড়ে দিল, তখন শ্রাবণ বলে উঠল, বউজান, মুড আসছে কিন্তু সরো। যাই আসুক আমি সরব না। আমি সবসময় আপনার সাথে সাথে থাকব। আপনি সবসময় আমায় ভালোবাসবেন। শ্রাবণ হিয়ার এই কথা মানে খুব সহজেই বুঝে নিল। হয়তো ওই মেয়ের কথায় এমন করছে। জেলাস হয়ে শ্রাবণকেও হাতছাড়া করছে না। এই মুহূর্তে শ্রাবণ আলগোছে হিয়াকে সরিয়ে দিয়ে বলল, যেই দিন তোমার ওই মনের সন্দেহ দূর করে নকল মানুষটাকে সামনে আনবো, সেই দিন আমি তোমাকে সব কিছুই উজাড় করে ভালোবাসবো, এর আগে না। হিয়া মুখ ভেঙচি দিয়ে পাশ ফিরে শুনল। শ্রাবণ হিয়াকে জড়িয়ে ধরে শুয়ে রইল, আবার হাত বাড়িয়ে ফোন করলো। ফোনটা না পেয়ে হিয়াকে সেরে উঠে বসলো। পুরো বিছানায় ফোন নেই, তাই বিছানা থেকে নেমে দরজা খুলে বের হলো। নিচে ড্রয়িং রুমে এসে দেখলো সোফায় ফোনটা রেখে গিয়েছে। শ্রাবণ ফোন নিয়ে আবার উপরে উঠে এলো। নিজের রুমে আসার আগেই কি যেন শুনতে পেয়ে কাব্য রুমের সামনে দাঁড়ালো। দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো, আর যা দেখলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না। কাব্যর হাতে ড্রিঙ্কসের গ্লাস, আর সাথে তার বাবার হাতেও ড্রিঙ্কসের গ্লাস। শ্রাবণ এগিয়ে গিয়ে বলল, তোমরা দুজন কি শুরু করেছো? আর বাবা তুমি? তৌকি চৌধুরী শ্রাবণের হাত ধরে পাশে বসিয়ে আরও একটা গ্লাস এগিয়ে দিলেন, আর বললেন, আজ বাবা ছেলে একটু আড্ডা দেওয়া যাক। শ্রাবণ কাব্যর দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, এগুলো তুই এনেছিস? না, বাবা এনেছে। তৌকির চৌধুরী ছোট ছেলের দিকে তাকিয়ে রইলেন। তিনি এসে দেখেছিলেন কাব্যই ড্রিঙ্কসের বোতল নিয়ে এসেছে, আর এখন কাব্য নিজের দোষ ঢাকাতে বড় ভাইয়ের সামনে এমন মিথ্যে বলল। তৌকির চৌধুরী বড় ছেলের সামনে ছোট ছেলেকে বাঁচাতে নিজেই বললেন, হ্যাঁ শ্রাবণ, আমি ড্রিঙ্কস নিয়ে এসেছি। কাব্য খেতে চাইনি, আমি জোর করেছি। শ্রাবণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো কাব্যর দিকে। কাব্য মাথা ডান বাম নাড়ালো। শ্রাবণ হাতে থাকা গ্লাসটা ড্রিঙ্কসে ঢকঢক করে খেয়ে নিল। অল্পতে যেন ওর তৃষ্ণা মিটল না, তাই পুরো বোতলটাই হাতে নিয়ে নিল। তৌকির চৌধুরীর বড় ছেলের দিকে অবাক চোখে তাকালেন। এদিকে হিয়া উঠে বসে আছে। শ্রাবণ সে যেন বিছানায় কি যেন খুঁজে রুম থেকে বেরিয়ে গেল আর আসেনি। 1 ঘন্টা হয়ে এলো। এর একটু পরে শ্রাবণ রুমে দরজা ঠাস করে খুলে ভেতরে এলো। হিয়া সেই দিকে তাকালো। আপনি কোথায় ছিলেন এতক্ষণ? শ্রাবণ দরজা লাগিয়ে দিয়ে বিছানায় এসে উবু হয়ে শুয়ে পড়ল। হিয়া শ্রাবণের পিঠে হাত রেখে বলে উঠল, এই যে কি হলো, কিছু বললেন না? কোথায় ছিলেন আমাকে একা রেখে? শ্রাবণ হিয়াকে জোরপূর্ণ শুয়ে নিজের তার উপর উঠে গলার মুখ গুজে শুয়ে পড়ল। হিয়া টের পেল শ্রাবণের থেকে অন্য রকম কিছু একটা স্লো স্পেল আসছে। বুঝতেও পারল শ্রাবণ কিছু খেয়ে এসেছে। হিয়া তখন মনে পড়ল কাব্যর কথা। কাব্যকে সেই দিন জিজ্ঞাসা করেছিল শ্রাবণ সিগারেট খায় নাকি। কাব্য না করেছিল, আর বলেছিল তার বড় ভাই এই সস্তা জিনিস খায় না, দামি জিনিস খায়। হিয়া এখন বুঝতে পারছে শ্রাবণ কেন কোন দামি জিনিস খায়। সকালবেলা শ্রাবণের ঘুম ভাঙতেই ফোনটা হাতে নিয়ে দেখলো কয়টা বাজে। সকাল তখন 8টা বাজে। শ্রাবণ চোখ মুখে হাত দিয়ে উঠে বসলো। তড়াক করে চোখে গেল হিয়ার দিকে। আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো মুছছে। শ্রাবণ কপাল কুঁচকে বিছানা থেকে নামলো, হিয়ার পেছনে এসে দাঁড়ালো। হিয়া আয়নায় শ্রাবণকে দেখতে পেল, ওর পেছনে এসে দাঁড়ালো। হিয়া মাথা শয়তানি বুদ্ধি এলো, শ্রাবণকে একটু ঘাবড়ে দেওয়া যাক। হিয়া শ্রাবণের দিকে ঘুরে লাজুক লাজুক হাসলো। শ্রাবণ ভাবুক হয়ে নিজের দিকে একবার তাকালো। রাতে যেমন অবস্থা ছিল এমনই তো আছে সব কিছুই। তাহলে হিয়া সকালবেলা গোসলের কি কারণ? আর এমন লাজুক লাজুক হাসারই কারণ কি? তবে কি ওর কোনো ভুল করে বসেছে? কিন্তু কেন ভুল হলো? ড্রেস ঠিক
থাকতো থাকতো না। সব তো ঠিকই আছে। শ্রাবণ থমথমে গলায় বলে উঠল, কি ব্যাপার, তুমি এত সকালে গোসল দিয়েছো কেন? হিয়া লাজুক হেসে বলল, আপনি তো জানেন। আমি কি জানি? আমি জানি। হিয়া শ্রাবণের সরিয়ে দিয়ে বিছানার দিকে এগিয়ে যেতে যেতে বলল, উফ, এখন কিচ্ছু জানো না? নিজেই গোসল করাতে বাধ্য করেছো আর এখন কিচ্ছু বুঝতে পারছে না। শ্রাবণ এগিয়ে এসে হিয়াকে নিজের দিকে ঘুরিয়ে বলল, কি করেছি বলো না? খুব বেশি কিছু করে ফেলেছি নাকি? আপনি জানেন না কি করেছেন? জানলে কি আর তোমায় বলি? উফ সরুন, লজ্জা লাগছে বলতে। শ্রাবণ চিহ্নিত গলায় বলে উঠল, রাতে কি তোমার কাছাকাছি গিয়েছিলাম? না মানে বাসর করে ফেলেছি কি? হিয়া অবাক অবাক না হয়ে পারল না। বাসর করলেই বা কি? এমন করার কি আছে? যদি বাসর করেই ফেললেন তাহলে এত চিন্তা করছে কেন? চিন্তা কি শুধু শুধু করছি? কারণ আছে। কি কারণ? শ্রাবণ বিছানা বসে বলল, প্রথম বাসর সজ্ঞানে করার ইচ্ছে ছিল, এমন নেশার ঘরে করার ইচ্ছে ছিল না। হিয়া বলল, ইচ্ছে টিচ্ছে দিয়ে কোনো কাজ হবে না, বাসর করেই ফেলেছেন। শ্রাবণ অবাক কণ্ঠে বলল, আর আর ইউ সিরিয়াস? খুব সিরিয়াস। কিন্তু আমার তো মনে হচ্ছে না। হিয়া খিলখিল করে হেসে উঠল। শ্রাবণ ঘাবড়ে গিয়েও ঘাবড়ে গেল না, কারণ নিজের প্রতি অনেক কনফিডেন্স আছে। হিয়া তখন কাছে এসে বলল, কিচ্ছু করেননি, আমি মজা করেছি। উফ, আগে বলবে তো, ভয় পেয়ে গিয়েছিলাম। আর এত সকালে গোসল দিয়েছো কেন? হিয়া সোজা বলে দিল, আপনি রাতে কি খেয়ে এসেছিলেন? কি বাজে স্লো, ভোরের আগ দিয়ে বমি পর্যন্ত করেছি, তাই মাথাটা ঠান্ডা করতে একেবারে শাওয়ার নিয়ে বের হয়েছি। ও। শ্রাবণ উঠে ওয়াশরুমে চলে গেল। সেও শাওয়ার নিয়ে বের হলো। হিয়া চুলগুলো হালকা শুকিয়ে বেঁধে রুমে থেকে বের হলো। শ্রাবণ জামা কাপড় পরে রুম থেকে বের হয়। শ্রাবণ সিঁড়ি দিয়ে কাছে এসে দেখলো হিয়া সিঁড়ির কাছেই দাঁড়িয়ে আছে। হিয়া কাছে এসে বলল, কি হলো, নিচে নামনি? না, নামবো। চলুন, চলো। দুজনে নিচে নেমে এসে সকালে খাবার খেতে টেবিলে বসলো। তৌকির চৌধুরীও এলেন। কাব্য এখনো আসেনি। সাবিয়া চৌধুরী ফাহিমা বেগমকে বললেন কাব্যকে ডেকে আনতে। তিনি যাবেন এই সময়। শ্রাবণ বলে উঠল, আন্টি থাক, ওকে ডাকতে হবে না, অনেক রাত জেগেছে, ঘুমায়নি, ঘুমাক। ঠিক আছে। সাবিয়া চৌধুরীও শ্রাবণের উপর আর কোনো কথা বললেন না। শ্রাবণ খেতে শুরু করলো। তৌকির চৌধুরী শ্রাবণকে বললেন, শ্রাবণ, পরশু থেকে অফিস খোলা, চাইলে তুমি হিয়াকে নিয়ে ওর বাসায় দিয়ে ঘুরে আসতে পারো। শ্রাবণ হিয়ার দিকে তাকিয়ে বলল, যাবে? হিয়া একবার তৌকির চৌধুরী আর সাবিহা চৌধুরীর দিকে তাকালো, আবার শ্রাবণের দিকে তাকিয়ে বলে উঠল, আপনার ইচ্ছা? শ্রাবণ গম্ভীর কণ্ঠে বলে উঠল, বিকেলে যাব। ঠিক আছে। শ্রাবণ খাওয়া শেষ করে উপরে চলে যায়। হিয়া খাবার খেয়ে উপরে আসতে চেয়েও আসে না। অতঃপর বাগানে চলে গেল। বাগানে এসে আশেপাশে ফুল গাছগুলো দেখছিল। ও নিজেও তো ছাদে ফুল গাছ রোপণ করেছে। ও না থাকা হয়তো ওগুলো এখনো ওর আম্মুই দেখাশোনা করছে। আর একদিকে হিয়া খুশি লাগছে, বিকেলে শ্রাবণকে নিয়ে বাড়িতে যাবে। হিয়া আর শ্রাবণ দুজনে কাউকে না জানিয়েই হামিদ শিকদারের বাসায় এলো। হিয়াই মূলত জানায়নি তার বাবা মায়ের রিয়াকশন দেখতে। হিয়া দারোয়ান আঙ্কেলকে সাথে কথা বলে উপরে আসে। হিয়া ওদের ফ্ল্যাটের কলিং বেল বাজলো আর শ্রাবণকে বলল, দেখেছেন, আমার জন্য আগে উপরতলায় ভাড়া থাকতে এসেছিল, আর এখন জামাই হয়ে আমাদের ঘরে যাবেন। শ্রাবণ হেসে বলল, সব তো আপনার জন্যই। হামিদা বেগম দরজা খুলে হিয়া আর শ্রাবণকে দেখে খুশি হয়ে বললেন, তোমরা এ সময়ে এসো, এসো, ভিতরে এসো। দুজনে ভেতরে ঢুকলো। হামিদা বেগম মেয়ে আর মেয়ের জামাইয়ের আগমনে কি দিয়ে আপ্যায়ন করবেন সেটা নিয়েই মরিয়া হয়ে উঠলেন। সাথে হিয়াও কাজে হাত লাগালো। এর মাঝে হিয়া আর তার আম্মুর ফোন দিয়ে নেহাকে কল দিয়ে আসতে বলল। মিনিট 20 পরে নেহা চলে এলো। ড্রয়িং রুমের সামনেই শ্রাবণকে দেখে নেহা টুকটাক কথা বলল। কথার মাঝে নেহা চোখজোড়া কাব্যকে খুঁজছে। মাহিমা মাহিমা বেগম ড্রয়িং রুমে আসতে নেহা জিজ্ঞেস করলো, আন্টি, তোমার মেয়ে কোথায়? রুমে আছে, যা কথা বলে আয়। তুই এসেছিস বলে দেখ কত খুশি হয়। নেহা চলে গেল।
হিয়ার কাছে এসে রসিকতা সুরে বলে উঠল, কিরে, শুধু কি জামাইকে নিয়েই এসেছিস? তোর দেবরকে আনিসনি? হিয়ার সাথে সাথে তাল মিলিয়ে বলল, তোর হঠাৎ আমার দেবরের মনে পড়লো কেন রে? প্রেম টেম করবি নাকি? নেহা হিয়ার কাঁধে হালকা চাপ মেরে বলে উঠল, ছি ছি, বললিস তোর দেবর হয়? এখন বল কেমন আছিস? ভালোই। তুই? হিয়া হেসে বলল, জামাই নিয়ে ভালো না থেকে পারি বল? ও আচ্ছা, তোর ফোন আনিসনি? না রে, ফোনটার ডিসপ্লে চলে গিয়েছে। নেহার মুখটা নিমিষেই ছোট হয়ে গেল। ফোনটা চেয়েছিল কাব্যর নাম্বারটা নিতে, কিন্তু হিয়ার ফোনটা নিয়ে আসেনি। সন্ধ্যার পরে হিয়া তার মায়ের সাথে কিচেনে ছিল। হঠাৎ শ্রাবণ হাই তুলে হিয়াকে ডাকতে শুরু করে দিল, হিয়া, হিয়া একবার রুমে এসো তো। হিয়া ঝড়ের গতিতে রুমে এলো। এসে দেখলো শ্রাবণ রেডি হচ্ছে। হিয়া জিজ্ঞাসাসুর দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, কোথায় যাচ্ছেন? রেডি হও। এখন আবার কোথায় যাব? শ্রাবণ চুলগুলো ঠিক করতে করতে বলল, যাকে মারলাম, মানে মিরাজকে দেখতে হসপিটালে যাব। হিয়া নাক মুখ কুঁচকে বলে উঠল, কি? তাই বলে আমরা যাব? শ্রাবণ এগিয়ে এসে বিছানায় বসে বলল, কথা না বাড়িয়ে রেডি হও তাড়াতাড়ি, দরকার আছে বলেই এখন যাচ্ছি। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প মন দেওয়া না চলবে।